তো ফোল্ড রকের ফোল্ড এটা, তো এটা কম্প্রেশনাল ফোর্সের কারণে হয়। আর কিছু ফ্যাক্টর এখানে বলা হচ্ছে আসলে কি কারণে হতে পারে। এটা লেয়ার যেখানে আছে, যে রকে লেয়ারিং আছে সেই জায়গায় এই জিনিসটা দৃশ্যমান। আর এই কিছু কন্ডিশন বলা আছে, the rock material must have the ability to deform under pressure and heat. এটা ডিফর্ম হওয়ার এটার অ্যাবিলিটি থাকতে হবে, যদি না থাকে তাহলে আসলে ফোল্ড হবে না, ভেঙে যাবে। The higher the temperature of the rock, the more plastic it becomes. Pressure must not exceed the internal strength of the rock. Internal strength এর চেয়ে প্রেসার বেশি হলেও ভেঙে যাবে, কারণ এটা যদি উইথস্ট্যান্ড রক যদি উইথস্ট্যান্ড না করতে পারে বাইরের প্রেসারটা, তখন সে ভেঙে যাবে। আসলে ফোল্ড হয়ে একটা স্ট্রাকচার হবে না, মূলত একটা স্ট্রাকচার প্রি এক্সিস্টিং স্ট্রাকচারের ভাঙন হবে। ডিফরমেশন মাস্ট হ্যাভ অ্যাপ্লাই স্লোলি, আর এটা অনেক ধীরে ধীরে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা র্যাপিডলি হঠাৎ করেই হয় না। তো এখানে ফোল্ড টার্মিনোলজি, ফোল্ডের কি কি সেগমেন্ট থাকতে পারে সেগুলোকে কিভাবে ডিফাইন করা হয়। তো এই হচ্ছে ফোল্ড, এরকম ভাঁজ হবে। এটা আসলে একটা ফ্ল্যাট লাইনটাই এরকম হয়ে গিয়েছে, মানে লেয়ার লেয়ার্ড রক স্ট্রাকচারই ফোল্ডিং এ যেতে পারে, জিনিসটা ডেফিনিশনে বলা আছে। তো এখানে কি কি টার্মিনোলজিতে আছে, শুরুতে উপরে দেখা যাচ্ছে ক্রেস্ট। ক্রেস্ট হচ্ছে গিয়ে চূড়া, মানে কোনো একটা ফোল্ডেরও আপার পার্ট। ক্রেস্ট মানে তো আমরা জানি টপ পয়েন্ট, টপ মোস্ট পয়েন্ট, তো এই জন্য ফোল্ডের আপার পার্টটাই হচ্ছে ক্রেস্ট। একদম উপরে যে পয়েন্টটা পাবো আমি প্রত্যেকটা, মানে এই লাইনের মাঝে যদি পয়েন্ট হিসেব করি তাহলে উপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ক্রেস্ট। হিঞ্জ যে পয়েন্টটা আছে, হিঞ্জ হচ্ছে কি ম্যাক্সিমাম কার্ভেচার। সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল আলাদা দেখাচ্ছে, কিন্তু সিমেট্রিক্যালে যদি হয় হিঞ্জ পয়েন্ট আর ক্রেস্ট একই হবে, কারণ আমি যদি এইখানে দেখি এখানটা সবচেয়ে উপরের পয়েন্ট আসলে এটাই। তো ক্রেস্ট এবং হিঞ্জ পয়েন্ট ম্যাচ করে যাবে সিমেট্রিক্যালে, বাট অ্যাসিমেট্রিক্যালে একটু কাট করে আছে। এই এই সাইডের ফোল্ডটা এটার সাথে মিলবে না। এখানে দেখা যাচ্ছে ক্রেস্ট উপরে আছে, হিঞ্জ আর একটা। একই রকম ভাবে নিচে একদম লোয়ার মোস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ট্রাফ, আর হিঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম কার্ভেচার। কিন্তু সিমেট্রিক্যালে হিঞ্জ পয়েন্ট এবং এই ট্রাফ একই জায়গায় হবে, কারণ এটাই হচ্ছে লোয়ার মোস্ট পয়েন্ট, আবার এখানেই ম্যাক্সিমাম কার্ভেচার। তো ম্যাক্সিমাম কার্ভেচারের পয়েন্টটাকে বলা হয় হচ্ছে হিঞ্জ। ম্যাক্সিমাম কার্ভেচার কেন? কারণ আসলেই তো এখানেই সবচেয়ে বেশি কার্ভেচার, এখানে ব্যান্ডিং, এটার আস্তে আস্তে গ্রাজুয়ালি এখানে কমে গিয়েছে, এখানে তো একদম ফ্ল্যাট, এখানেও সেম এরকম। তো এই জন্য এটা হিঞ্জ পয়েন্ট, এটা হিঞ্জ পয়েন্ট, এখানে এটা হিঞ্জ পয়েন্ট, এখানে এটা হিঞ্জ পয়েন্ট। আর ক্রেস্ট টপ মোস্ট পয়েন্ট, লোয়ার মোস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ট্রাফ। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে যেখান থেকে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মানে কার্ভেচারটা চেঞ্জ হয়ে আসছে, সেই জায়গায় হচ্ছে ইনফ্লেকশন। কোথায় চেঞ্জ হচ্ছে আসলে, এই যে এখান থেকে আসছিল এইটুকু আসছে, এই পয়েন্টের পরে আবার অন্য দিকে বাঁক নিচ্ছে। এই যে এইখানটা এটার পার্ট, এই ফোল্ডের এইখানে অন্য ফোল্ডের এখানে আরেকটা ফোল্ড তৈরি হচ্ছে, এই পয়েন্ট থেকে অন্য দিকে আবার বাঁক নিচ্ছে, এন্ড ফ্রেমটা ডিফারেন্ট হয় যেখানে, সেই পয়েন্টে হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আর ইনফ্লেকশন পয়েন্টের অ্যাডজেসেন্ট যে জিনিসগুলো থাকে, মানে যে পার্টটা থাকে ফোল্ডের যে পার্ট বা সেগমেন্টটুকু, সেটাকে লিম্ব অর ফ্ল্যাঙ্ক বলে। মানে হচ্ছে এই যে এইটুকু একটা লিম্ব এই ফোল্ডের, এটা একটা লিম্ব অর ফ্ল্যাঙ্ক। একইভাবে এটা, এটাও লিম্ব বা ফ্ল্যাঙ্ক এই ফোল্ডটার, এটাও লিম্ব বা ফ্ল্যাঙ্ক। তো অ্যাসিমেট্রিক্যাল এরকম দেখা যায়, সিমেট্রিক্যাল হলে একদম হুবহু এই যে একই রকম তাই। বাট উপরেই আসলে সবসময় ক্রেস্ট থাকবে, নিচে ট্রাফ থাকবে। সিমেট্রিক্যাল হলেও এই জিনিসটা ঠিক থাকবে। হিঞ্জ পয়েন্ট সেম হচ্ছে, ইনফ্লেকশন পয়েন্ট এগুলো মিলে যাবে। তো ফোল্ড টার্মিনোলজি আমি যেটা বলেছি এই জিনিসগুলো ডেফিনিশন তোমরা পিটার কে লিঙ্কের বই থেকে দেখতে পারো। পিটার কে লিঙ্কের বইয়ের ইমেজে এটা।
তো পিটার কেলিংকের বইয়ের এই ফোল্ড টার্মিনোলজি ইমেজের পরে ডেফিনিশনগুলো লেখা আছে অল্প কথায়। আমি এটা বললাম, এটা স্লাইডে নাই। এই ডেফিনিশনগুলো আমি স্লাইডে উঠাই নাই, আমি বলে দিলাম। আর বাকিটা বই থেকে নিজেরা পড়ে নিতে পারো। এই ফিগারটার ব্যাখ্যা হিসেবে সবগুলো আছে। আচ্ছা, ফোল্ড কত রকমের হতে পারে? শুরুতেই যেটা আসে কমন, মানে একটা দিক আছে শুধু, এটাকে মনোক্লাইন বলা হচ্ছে। তো এই ছিল লেয়ার রকে ফোল্ড হয়, শুরুতেই ক্যারেক্টারিস্টিকে বলা ছিল। আসলে পুরো রকটা এরকম থাকার কথা, এরকম ফ্ল্যাট, এখানে আসলে ডাউন হয়ে গিয়েছে। তো এই যে এখানে একটা ফোল্ড তৈরি হয়েছে, একটা পার্ট আছে শুধু, সেজন্য মনোক্লাইন। যদি এদিকে আরেকটা হয়ে যেত, যেমন এই যে এরকম, তখন আর মনোক্লাইন নাই, তখন এই জিনিসটা আবার শেপের উপরে এন্টিক্লাইন আর সিনক্লাইন এরকম নাম আসবে। তো কয়টা পার্ট আসলে ফোল্ডের? এখানে একটাই পার্ট, এই জন্য এটা মনোক্লাইন। বাকিটা তো আসলে ফোল্ডের পার্ট না, এটা প্রি এক্সিস্টিং রকের লেয়ার। তো এখানে এসে ভাঁজটা হয়ে গিয়েছে এবং একটা পার্ট আছে, সেজন্য এটার নাম হচ্ছে গিয়ে মনোক্লাইন। এটা আপওয়ার্ড যেই ফোল্ডটা আছে, কনভেক্স আপ ফোল্ড, এটা হচ্ছে গিয়ে অ্যান্টিক্লাইন। তো অ্যান্টিক্লাইন এইরকম হয় টিপিক্যালি, বাট অ্যান্টিক্লাইনকে ডিফাইন করতে হবে আমরা যদি একদম মানে রকের এইজ অনুসারে ডিফাইন করি, সেভাবে ডিফাইন করতে হলে আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে। কারণ যদি এরকম থাকে তখন আমি অ্যান্টিক্লাইন না সিনক্লাইন বলতে পারবো না। অ্যান্টিক্লাইন না সিনক্লাইন বলা কঠিন আমার, কিন্তু এইভাবে থাকলে আমি অ্যান্টিক্লাইন বুঝি। কিন্তু একটা জিনিস এই যে সাইডে পড়ে আছে বা এটা যদি এদিকে ঘুরে থাকতো, তখন বলা কঠিন যে এটা অ্যান্টিক্লাইন না সিনক্লাইন। তো সেই জন্য যেটা দেখতে হবে, সেন্ট্রাল যে পার্টটা থাকবে, সেন্ট্রাল পার্টে ওল্ডেস্ট রক থাকবে, সেটাই হচ্ছে অ্যান্টিক্লাইন। কারণ কি? কারণ ওল্ডার রক নিচে চাপা পড়ে, উপরে যেটা থাকে সেটা হচ্ছে ইয়াঙ্গার রক, যখন কিনা এটা হচ্ছে কি শুধু একটা রকের লেয়ার ব্যান্ডিং এ যাওয়ার আগে। তো এই হলে তো সেন্টারে, ফোল্ড সেন্টারে মাঝে হচ্ছে গিয়ে আসলে ওল্ডার রকি হওয়ার কথা, যেটা কিনা মানে সিনক্লাইনে হবে হচ্ছে গিয়ে মাঝে হবে হচ্ছে গিয়ে ইয়াঙ্গার রক। কারণ নিচের পোর্শনটাই তো সবসময় ওল্ডার হবে, কারণ আগে যে সমাধিস্থ হয়েছে সেই তো ওল্ডার, তার উপরে ইয়াঙ্গার গুলো আসছে। তো এই জায়গায় ভাঁজের মাঝে কোথায় কি আছে? সেন্টারে আছে হচ্ছে গিয়ে ইয়াঙ্গার রক, আর এখানে আছে হচ্ছে গিয়ে ওল্ডার রক। কিন্তু জিনিসটা যদি এরকম কাত হয়ে যায়, কারণ টেকটনিক মুভমেন্টের কারণে, বিভিন্ন ধরনের আপলিফট হওয়ার কারণে, যে স্ট্রাকচারাল বিভিন্ন চেঞ্জের কারণে কিন্তু এরকমও পাওয়া যায়, কাত হয়ে আছে, তখন চেনা যাবে না আসলে এটা সিনক্লাইন না অ্যান্টিক্লাইন। এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বোঝার আছে হচ্ছে গিয়ে সেন্টার পার্টে আসলে ওল্ডার রক না ইয়াঙ্গার রক। তো যদি সেন্টার পার্টে ওল্ডার রক হয়, বাইরেরটা হচ্ছে ইয়াঙ্গার হয়, তাহলে এটা হবে হচ্ছে কি অ্যান্টিক্লাইন, ভাইস ভার্সা। সিনক্লাইন টিপিক্যালি এটা এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড এই ফোল্ড, কিন্তু সেম এই যে এরকম কাত হয়ে আছে, এখন তো চেনার সুযোগ ছিল না। আমি যদি সেন্টারে ইয়াঙ্গার রক পাই, তখন এটাকে আমি সিনক্লাইন বলবো, যেটা কিনা অ্যান্টিক্লাইনের ক্ষেত্রে এখানে ছিল ওল্ডার রক। তো এইভাবে হচ্ছে অ্যান্টিক্লাইন সিনক্লাইনকে ডিস্টিংগুইশ করতে হয়। দেন ফোল্ড, এটা অনেক কমপ্লেক্স হইতে পারে, অ্যান্টিক্লাইন সিনক্লাইনের আসলে সমন্বয় হতে পারে, একসাথে হতে পারে। তো এই জিনিসটা যে জায়গায় একসাথে এরকম করে আছে, তো এই যে এখানে অ্যান্টিক্লাইন, এখানে সিনক্লাইন হয়ে আছে, তো এরকম পাওয়া যেতে পারে। এখানে অনেকগুলো শেপ একসাথে হয়ে গিয়েছে, একটা রকের লেয়ারই অনেকগুলো শেপ হয়ে আছে। এখানে একটা সিমেট্রিক্যাল ফোল্ড আছে, এখানে অ্যাসিমেট্রিক্যাল আছে। এটা সিমেট্রিক্যাল কেন? কারণ এই পার্ট আর এই পার্ট সেম, মানে আমার হিঞ্জ পয়েন্ট থেকে দুইটা পোর্শন যদি সেম হয়, তখন এটাকে আমরা সিমেট্রিক্যাল বলি। মানে ইনফ্লেকশন, লিম, এই জিনিসগুলো সেম হয়, তখনই আমরা এটাকে সিমেট্রিক্যাল বলি। এবং হচ্ছে গিয়ে সিমেট্রিক্যালি হিঞ্জ পয়েন্ট আর ক্রেস্ট সেম জায়গায় হবে, ট্রাফ
হিঞ্জ পয়েন্ট সেম জায়গায় হবে, অ্যাসিমেট্রিক্যালি সেটা আবার হবে না। তো এটা একটা অ্যাসিমেট্রিক্যাল, এটা ওভারটার্ন মানে বেশি একদম কি বলা যায় ইনক্লাইন্ড হয়ে গিয়েছে, বেশি ঝুঁকে গেছে। শেষে আছে হচ্ছে রিকাম্বেন্ট, মানে এরকম বিভিন্ন শেপের কারণে বিভিন্ন নাম হয়ে যাচ্ছে, ফোল্ডের হতে পারে। তো অ্যাসিমেট্রিক্যাল ফোল্ডে হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল প্লেনটা ইনক্লাইন্ড অবস্থায় থাকে, যেটা কিনা সিমেট্রিক্যাল প্লেনে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল থাকবে, অ্যাক্সিয়াল প্লেন এখানে সরাসরি থাকবে আর মানে এই বরাবর, আর অ্যাসিমেট্রিক্যালে ইনক্লাইন্ড। কারণ অ্যাক্সিয়াল প্লেনটা আসলে ইয়ে দিয়ে যায়, হিঞ্জ দিয়ে যায়, মানে ম্যাক্সিমাম কার্ভেচার যেখানে সেখানে যে প্লেনটা তৈরি হয়, মানে যেই প্লেনের মাধ্যমে আমি যদি এভাবে বলে ভাগ করতে পারি দুইটা পোরশন, ফোল্ডের দুইটা পার্ট, সেটাকে আমি অ্যাক্সিয়াল প্লেন বলি। তো এটা অ্যাক্সিয়াল প্লেন। তো অ্যাক্সিয়াল প্লেন একদম ভার্টিক্যাল হবে সিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে, অ্যাসিমেট্রিক্যালি এটা ইনক্লাইন্ড হয়ে গিয়েছে। তারপরে ওই যে ওভারটার্ন বা ওভারফোল্ড বা রিকাম্বেন্টে এরকম অবস্থা হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্সিয়াল প্লেন। এক্সিয়াল প্লেন হচ্ছে এরকম প্লেন যেটা কিনা হিঞ্জ পয়েন্ট দিয়ে যায়, মানে হচ্ছে দুইটা ফোল্ডের দুইটা সেগমেন্টকে, লিম বা ফ্ল্যাঙ্ক যেটা দেখেছি, ফোল্ডের দুইটা সেগমেন্ট আছে, মানে হিঞ্জ পয়েন্টের দুই পাশে দুইটা সেগমেন্টকে ভাগ করার জন্য যে প্লেন, সেটাই হচ্ছে কি অ্যাক্সিয়াল প্লেন। তো ফোল্ড এরকম বিভিন্ন চেহারা হতে পারে, এখানে বিভিন্ন নাম আছে হচ্ছে সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, আইসোক্লিনাল, ওভারটার্ন, রিকাম্বেন্ট, শ্যাব্রন। শ্যাব্রন কিন্তু এরকম ভাঁজ দেখা যাচ্ছে, শার্প। শ্যাব্রন আসলে শ্যাব্রন মানেই হচ্ছে এটা, শ্যাব্রনের মিনিংই হচ্ছে গিয়ে রিবনের ভাঁজ। তা আমাদের পেট্রোলিয়াম কোম্পানি শ্যাব্রনের লগোতেও তোমরা খেয়াল করবা ব্লু আর রেড রিবনের একটা এরকম ভাঁজ, একটা এরকম একটা শেপ আছে। আসলে শেভরনের মিনিং তোমরা যদি ডিকশনারি সার্চ করে এরকমই পাবা, শেভরন মানে হচ্ছে এরকম একটা শেপ বোঝায়। রিবন ভাঁজ করলে যেরকম শেপ হয়, আমরা যে ফিতাকে ভাঁজ করি যা দেখায় সেটাই আসলে শেভরন। তো শেভরন ফোল্ড হতে পারে এরকম, এটা দেখাচ্ছে। তো রিকাম্বেন্ট ফোল্ড আসলে হরাইজন্টাল হয়ে যায় একদম, এক্সিয়াল প্লেনটা হরাইজন্টাল অবস্থায় পাওয়া যায়, এটাকে হচ্ছে আমরা রিকাম্বেন্ট ফোল্ড বলবো হয়ে গেলে। তো এই রিকাম্বেন্ট ফোল্ডে এসে ফল্টও তৈরি হতে পারে। এখানটায় যদি কোনো একটা ফ্র্যাকচার ক্রিয়েট করে এবং এটা যদি মুভমেন্ট হয়, তখন এটা ফল্ট হিসেবে ডিফাইন করা যাবে। ফল্টের ডেফিনিশনই হচ্ছে গিয়ে কোনো একটা ফ্র্যাকচার যেখানে কিনা ডিসপ্লেসমেন্ট হয়ে গিয়েছে, মানে মুভমেন্ট হচ্ছে, সেটাকে ফল্ট বলে। তো এই জিনিসটা একসাথে হওয়ার সুযোগ আছে এই রিকাম্বেন্ট ফোল্ডে। তো এই জিনিসটাকে একসাথে এটাকে ওভারথ্রাস্ট ফল্ট বলে। ফল্ট আর ফোল্ড যদি একসাথে থাকে, কোএক্সিস্ট করে, সেটাকে হচ্ছে কি ওভারথ্রাস্ট ফল্ট বলে। তো রিকাম্বেন্ট ফোল্ডের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার সম্ভব, যেখানে কিনা শিয়ার ডেভেলপ করতে পারে। আর শিয়ার ফোর্স মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে ছিঁড়ে ফেলবে বা হচ্ছে গিয়ে জিনিসটা আলাদা হয়ে যাবে আর কি, যেখানে হচ্ছে ফ্র্যাকচার ডেভেলপ করবে। ফল্ট ফল্ট মানে হচ্ছে এরকম। ফল্ট আসলে আজকে লেকচারে পড়ার ইয়ে না, কন্টেন্ট না, আজকে শুধু ফোল্ডই পড়ার ব্যাপার। তো ফল্ট পরের লেকচার দেখবো, কিন্তু ফল্ট নামটা যেহেতু আসছে, ফল্ট আসলে এরকম একটা জিনিস, এটা আসলে একসাথে ছিল ব্লকটা দেখাই যাচ্ছে। তো এখানে একটা ফ্র্যাকচার ডেভেলপ করার পরে এখানে মুভমেন্টও হয়ে গিয়েছে, এটা ডাউনওয়ার্ড নেমে আসছে, এদিকে সরে গেছে। তো ফল্টের ডেফিনিশনেই বলা হচ্ছে যে ফল্ট একটা ফ্র্যাকচার যেখানে কিনা মুভমেন্ট হয়। আবার জয়েন্ট, যেটা জয়েন্ট একটা টার্ম, সেটাও একটা ফ্র্যাকচার, ওইখানে মুভমেন্ট হবে না। তো ফল্ট আর জয়েন্টের মাঝে মূল পার্থক্য হচ্ছে দুইটা ফ্র্যাকচার ঠিকই, কিন্তু ফল্টে মুভমেন্ট হয়, জয়েন্টে কোনো ধরনের মুভমেন্ট হয় না, শুধু ফ্র্যাকচার থাকে বাট মুভমেন্ট হবে না। আর এখানে একটু উল্টা করে বলা আর কি, মানে জিওলজিতে জয়েন্ট বলা হচ্ছে কারণ আমরা কোনো ভাঙা জিনিসকেই তো জোড়া দিই,
তো এখানে কোনো একটা মাস রক বডিতে যদি কোনো ভাঙন দেখা যায় সেটাকে জয়েন্ট বলা হচ্ছে। মানে ভাঙন আছে মানে এটা জোড়া অবস্থায় আছে, এটা পুরোটা ইনটেক্ট না, আস্ত না, তাই এটাকে জয়েন্ট বলে। আর ফল্ট হচ্ছে মানে ফ্র্যাকচার হয়েছে কিন্তু মুভমেন্ট হবে, যে জায়গায় সরে গিয়েছে সেটা হচ্ছে ফল্ট। তো এই ফল্টের ব্যাপারটা এখানে হতে পারে, ফল্টের ব্যাপারটা এখানে হতে পারে ফোল্ডের সাথে। এটা শুধুমাত্র ওভার থ্রাস্টেই হয়, যেই ফোল্ডটা এরকম একদম ইনক্লাইন্ড হতে হতে হরাইজন্টাল হয়ে গিয়েছে, যেখানে হচ্ছে এক্সিয়াল প্লেন হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে আছে। তো সেখানে যদি এইখানটাতে প্রেসার পড়ে, এখানে যদি মুভ করে ডিসপ্লেস করে সরে যায়, তখন এটার কন্ডিশনটাকে ফল্ট কন্ডিশনই ধরা হয়। আর এটাকে একসাথে ওভার থ্রাস্ট ফল্ট বলে। তো কখনো যদি বলা হয় যে ফল্ট একসাথে সম্ভব কিনা, হ্যাঁ, উত্তর হচ্ছে সম্ভব, এবং সেটার নামকরণ হচ্ছে এটা ওভার থ্রাস্ট ফল্ট। আর এটার চেহারা এরকম হবে, এইখানটাতে যদি ফ্র্যাকচার ডেভেলপ করে এটা এখান থেকে সরে আসলে দুইটা পার্ট আলাদা হয়ে যাবে, তখন জিনিসটা ফল্ট হিসেবে ডিফাইন করা যাবে। তো এইটুকুই আজকের লেকচার ম্যাটেরিয়াল ছিল। ট্রাবল শুটিং এর কারণে শুরুতে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এদিকে বেশি সময় নিয়ে এলাবোরেটলি দেখার সুযোগ হচ্ছে না। তোমরা ম্যাটেরিয়াল থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। তাও যদি কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন জানার কিছু থাকে জেনে নিতে পারবে পরেও, আর এখনো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। হুম, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। ফল্ট টার্মিনোলজিটা স্যার আবার একটু বুঝান, যে গ্রাফটা ছিল স্যার। ফোল্ডের চেহারা আমরা এখানে স্যার এরকম, এখানে যে কমপ্লিকেটেড ওয়ার্ড গুলো আছে স্যার, হ্যাঁ, কমপ্লিকেটেড ওয়ার্ড না, সবই এগুলোর সিম্পল সাথে ওয়ার্ড। স্যার একটু পরিচয় করায় দিলে। হ্যাঁ সবই সিম্পল, কিন্তু জীবনে প্রথম নাম শোনা এই কারণে হয়তো এরকম মনে হচ্ছে। এখানে ফোল্ড মানে জি এরকম স্যার, সেগুলো রক লেয়ার। আমরা মানে এতদিনে সেডিমেন্টের রক বিভিন্ন মানে পড়াশোনায় শুনেছি বারিয়াল হয় রকে, যে এরকম লেয়ারে তো থাকার কথা, একটার উপর একটা জমা হচ্ছে। কিন্তু এই যে মাটির নিচে গিয়ে এগুলো অনেক ধরনের ফোর্সের শিকার হতে পারে। তো পাশ থেকে যখন কম্প্রেশনাল ফোর্স আসে এখানে একটা ব্যান্ডিং হয়। তো ব্যান্ডিং ভাঁজ হলে এখানে এরকম একটা চেহারা দেখায়। কিন্তু পয়েন্ট ওয়াইজ যদি হিসেব করা হয় একটা ফোল্ডে আসলে কি কি ধরনের টার্মিনোলজি থাকতে পারে, মানে কতগুলো পয়েন্ট ডিফাইন করার থাকতে পারে, সেটা এখানে একটা লাইনে ভাঁজ দিয়ে জিনিসটা ডিফাইন করা আছে। তো এখানে কতগুলো টার্মিনোলজি আসছে। শুরুতে যদি উপর থেকে আসি, এটা হচ্ছে ক্রেস্ট, টপমোস্ট পয়েন্ট, কারণ ক্রেস্ট মানেই জানি আমরা অর্থ হচ্ছে চূড়া। তো এখানে এটা একদম উপরে, তাই এটা ক্রেস্ট। হিঞ্জ পয়েন্ট বলা হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্ট, মানে এই পয়েন্টে সবচেয়ে বেশি কার্ভেচার। জিনিসটা পয়েন্ট ওয়াইজ দেখতে গেলে দেখা যাবে এখানটাতে বেশি কার্ভেচার। আমি একটু এখানটাতে যদি খেয়াল করি, এখানে হিঞ্জ পয়েন্ট বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ডে, এখানে সবচেয়ে বেশি ভাঁজ। এদিকে আস্তে আস্তে জিনিসটা জেন্টাল হয়ে যাচ্ছে, কিন্তু এইখানটাতে সবচেয়ে বেশি টার্ন নিয়েছে। তো এই জন্য এটার নাম হচ্ছে হিঞ্জ পয়েন্ট। হিঞ্জ পয়েন্ট বলা হয় ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্টকে। তো সিমেট্রিক্যালে হিঞ্জ পয়েন্ট আর ক্রেস্ট, হিঞ্জ পয়েন্ট আর হচ্ছে ট্রাফ একই জায়গায় হয়। হিঞ্জ পয়েন্টটা দুই জায়গায় আছে, একটা নিচে একটা উপরে, কারণ ব্যান্ডিং তো নিচ্ছে সব দিকেই। তো ট্রাফ হচ্ছে গিয়ে লোয়ার মোস্ট পয়েন্ট কোন একটা ফোল্ডের, ক্রেস্ট হচ্ছে গিয়ে আপার মোস্ট পয়েন্ট, হিঞ্জ পয়েন্ট হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্ট। এটা যে কোনো জায়গায়, এইখানটার কার্ভেচার পয়েন্ট এটা, এখানকার ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্ট এটা, এই জন্য এখানে দুইটা হিঞ্জ পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে দুইটা হিঞ্জ পয়েন্ট দেখা যাচ্ছে। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে গিয়ে যেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়। ট্রেন্ড কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে উপর থেকে নেমে আসছে এইটুকু, এটা তো আবার অন্য দিকে নিচে অন্য জায়গায় টার্ন নিতে যাচ্ছে। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আসলে এটা একটা ডিমার্কেশন পয়েন্ট। এখানে একটা পার্ট, একটা পোর্শন মানে একটা ট্রেন্ডে ছিল, এখানে আরেকটা ট্রেন্ড ডেভেলপ করেছে।
এই জন্য এটা একটা ডিফারেন্ট একটা পয়েন্ট, এটার নাম হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। এটা এখানে আছে, এখানে আছে, এখানে এদিক থেকে নেমে আসছে, আবার এদিক থেকে গিয়ে উঠার জন্য যাচ্ছে। তো এই এই পয়েন্টগুলো হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। এটার অ্যাডজেসেন্ট যে পার্টটুকু, ফোল্ডের যে দুইটা পার্ট, দুইটা সাইড থাকে হিঞ্জের পাশে, এইগুলোকে লিম্ব বলে। লিম্ব এখানে আছে, এখানেও আছে। হিঞ্জের অ্যাডজেসেন্ট পয়েন্টগুলো মানে সেগমেন্টটা, ফোল্ডের দুইটা সেগমেন্ট, এগুলোকে লিম্ব বলা হচ্ছে, লিম্ব বা ফ্ল্যাঙ্ক। এই তো এইগুলোই টার্মিনোলজি ছিল। বই পিটার কে লিঙ্কের বই থেকে বলেছে দেখার জন্য। পিটার কে লিঙ্কের বইয়ের ফুল টার্মিনোলজি ফিগার 255, এটা হচ্ছে আগের এডিশন। মানে আমাদের লাইব্রেরিতে যে হার্ড কপি আছে সেটা হচ্ছে গিয়ে প্রবলি থার্ড এডিশন, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড এডিশনের ফ্রি ভার্সন আমার কাছে ছিল, আমি মনে হয় এটা প্রোভাইডও করেছি। এটার ফিগার হচ্ছে 255। এই ফিগারের ব্যাখ্যা অবশ্যই আছে, কোনো একটা ফিগারের ব্যাখ্যা বইয়ে থাকে। এই ডেফিনিশনগুলো আমি যা বলেছি সেটা 1 লাইন 2 লাইন করে বইয়ে লেখা আছে, সেটা তোমরা দেখতে পারো। আমি এখন বলে বুঝিয়ে দিয়েছি, বাকিটা সেন্টেন্স কিভাবে লেখা আছে তোমরা ওইখান থেকে দেখে আরো শিখতে পারো, সেটা বলেছিলাম যে দেখে নিতে।